সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ২৪-এর নির্বাচনের পরে বলেছিলেন যে ৭৫-এর পর, আমি কোট করি, ১৯৭৫-এর পর সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে ২৪-এর ৭ই জানুয়ারি। এটি মানে ৭৫-এর পর অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দীর সবচেয়ে সেরা নির্বাচন তিনি বলছেন যে ২৪-এর ৭ই জানুয়ারি। আর এখন ডক্টর ইউনূস বলছেন শতাব্দীর সেরা নির্বাচন হবে, এবারে সেটা আওয়ামী লীগকে বাদ রেখে। মানে অর্ধ শতাব্দীর সেরা নির্বাচন আপনারা উনি কি সে করেছিলেন না সময় শতাব্দীর সেরা নির্বাচন? দুজনেই কি সে সময় ক্ষমতায় ছিলেন বা আছেন? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। যখন শেখ হাসিনা বলেছেন তিনি ক্ষমতায় ছিলেন, এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলছেন। সুতরাং ক্ষমতায় থাকলে ক্ষমতার চেয়ারটা একটু অন্যরকম থাকে, কথাবার্তা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, সম্প্রতি আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি বোঝাচ্ছে। তখন বলছেন যে আহ, সব শ্রেণী পেশা, নারী পুরুষ থেকে সব শ্রেণী পেশার নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে তারা গণ্য করছেন। তার কয়েক মাস আগে জাতিসংঘের কাছ থেকেও এরকমটা একই রকম একটা সংজ্ঞা পেয়েছিলাম। অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা বোঝাচ্ছে সব সেক্টরের নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অবাধে ভোট দিতে পারলেই অংশগ্রহণমূলক নির্বাচন। যেখানে আপনারা যখন সরকারে ছিলেন তখন এই সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা শুনতাম যে সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে মানে অংশগ্রহণমূলক হওয়ার অন্যতম একটা মাপকাঠি হচ্ছে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে। এখন আসলে সংখ্যাটা বদলে গেল নাকি, মানে কেন বদলালো? মেটিকুলাস ডিজাইন বলে একটা শব্দ আপনারা শুনেছেন না, তার একটা পার্ট এটা। কারণ আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, জাতিসংঘ বলেন, তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে গোষ্ঠী নিগোষ্ঠী হুম, উপজাতি সবাই যদি ভোট দিতে পারে তাহলে সেটা পার্টিসিপেটরি ইলেকশন হলো। হুম, কিন্তু যদি তাদের ডেফিনেশনেই পার্টিসিপেটরি ইলেকশন ধরে থাকেন, তাহলে বলা হয়ে থাকে যে কাউকেই বঞ্চিত করা যাবে না নির্বাচন থেকে। এবং যে নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি, জাসদ, এই সমস্ত দলগুলো কেউ কেউ কোনো পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না, আর কেউ কেউ অনুকূল পরিবেশ থাকার জন্য না থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। অর্থাৎ বিপুল একটি জনগোষ্ঠী যাদের সমর্থন করে, সেই জনগোষ্ঠীকে বাদ দিয়েই তারা নতুন একটা ডেফিনেশন তৈরি করার চেষ্টা হুম। করেছে। ডেফিনেশনটা কিন্তু নতুন না ডাক্তার হাবিব মিল্লাত, কারণ যখন আপনারা ক্ষমতায় ছিলেন এবং নির্বাচন হচ্ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক দিয়েছিলেন যে কোন দল অংশগ্রহণ করলো সেটা না করলো সেটা দেখার বিষয় না, যদি জনগণ অংশগ্রহণ করতে পারে, অবাধে ভোট দিতে পারে, তাহলে সেটাই হবে অংশগ্রহণ নির্বাচন, যেটি এখন বলছে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ। অর্থাৎ যদি জননেত্রী শেখ হাসিনাকে তারা ফলো করেন হুম, তাহলে তাদেরকে ধন্যবাদ জানাই। হুম, হুম। কিন্তু প্রত্যেকটি আপনারা কি আপনাদের সেই ডেফিনেশনে স্ট্যান্ড করছেন? এই ধরনের আন্তর্জাতিক সংগঠনের একটা রুলস অফ ল আছে, প্রসিডিওর আছে, যারা সেটা সর্বত্র সারা পৃথিবীর জন্য মেনে নেওয়ার কথা তাদের। আমরা যেমন এক সময় আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে 2024 সনে আমাদেরকে পতন হয়েছে, আমরা আমরা সরকার থাকতে পারি নাই, তারা যে কাজটি করছে তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণতি অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে। এবং ইতিহাস এটাই বলে, এবং এই ইতিহাস থেকে এই যে আমরা ইতিহাস বেরোতে যে পারবো না। এটাই বলে, সেটা আসলে ক্ষমতায় থাকলে কি বোঝা যায় না? মানে আপনারাও ঠিক বুঝতেন না, এখনো আপনি বলছেন যে তারা বুঝতে পারে নাই। মানে এটা কি ক্ষমতায় থাকলে বোঝা যায় না? ক্ষমতায় থাকলে আসলে বোঝা গেলেও মেনে নেয় না। হুম, আর দ্বিতীয়টি হচ্ছে, এই যে ডক্টর ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি লোভী, তিনি স্বার্থপর, সেগুলো আছে, তিনি চতুর আবার। এবং জনরোষ যখন তার দিকে ধাবিত হচ্ছে এবং জনপ্রিয়তা যখন কমছে, তখন সে যেনতেন একটা নির্বাচন দিয়ে নিজে চলে যেতে চায়। আপনারা এতটুকু বুদ্ধিমান হতে পারলে কি আপনাদের এই পতন হতো? মানে নির্বাচনটা যদি আপনারা দিতেন তাহলে কি আপনাদের এরকম পতন হতো বলে মনে হয়? নির্বাচন নিয়ে যদি আপনি আমাদের নির্বাচন নিয়ে কথা ওঠেন, 8-এর নির্বাচন নিয়ে বা তার আগে নির্বাচন নিয়ে কথা হয়নি, 14 নির্বাচন, 18 নির্বাচন কিংবা 24-এর নির্বাচন নিয়ে কথা হয়েছে। এবং একটি ব্যাপার খেয়াল করবেন কিন্তু, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন, যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল, নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি। নির্বাচন নিয়ে কথা থাকতে হুম, পারে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অন্য যে কয়টি দল, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারা কিন্তু বন্দুকের নলে ক্ষমতায় এসে পরবর্তীতে ক্ষমতা দখল করেছে। সেই প্রসঙ্গটিতে ফিরে যাই, যে বলছিলাম যে শেখ হাসিনা যে সংজ্ঞাটা দিয়েছিলেন তখন, যেটি আসলে এখন ফলো করছেন এই বিদেশি সংস্থাগুলো, যে জনগণ অংশগ্রহণ করতে পারলেই নির্বাচন, কোন দল অংশগ্রহণ করলো বা করলো না সেটি আসলে দেখার বিষয় না। আপনারা কি সেই ডেফিনেশনে এখনো স্ট্যান্ড করেন অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা? এইটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কিনা জানি না, আপনি যেহেতু বলছেন বলেছেন। সেহেতু বলতে আপনি নিশ্চয়ই কোট করছেন হুম, ওনাকে। জি। তবে এ কথা সত্য যে কোনো আমাদের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা ত্রুটি থাকতে পারে,
তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি তার পতন না চায়, এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলো যারা এই কথাগুলো বলছে, তারা যদি বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে চায়, তাদেরকেও সংজ্ঞার পরিবর্তন করতে হবে। সকল দলের এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা। হ্যাঁ, গণতান্ত্রিক সরকারি পন্থা, গণতান্ত্রিক পন্থায় কোনো ব্যক্তি ইচ্ছা করলে, আমি আপনি ইচ্ছা করলে ভোট দিতে যাব না বা ভোট দিতে যাব, সেটা আমাদের ইচ্ছা। কিন্তু ভোট দেওয়ার পরিস্থিতি থাকতে হবে যে আপনি ইচ্ছা করলে ভোট দিতে পারেন। তেমনি যদি কোনো দল ভোট বর্জন করে বা ভোট প্রতিহত করার কথা চিন্তা ভাবনা করে, প্রতিহত করা তো অগণতান্ত্রিক পন্থা, সেটা বাদই দিলাম, হুম। ভোট অংশগ্রহণ করা বা ভোট বয়কটের কথা চিন্তা করে, এটাও কিন্তু সেই দলের গণতান্ত্রিক অধিকার। এবং সেই গণতান্ত্রিক অধিকার যদি তারা প্রয়োগ করে, তাহলে কিন্তু তাহলে কিন্তু তাদেরকে বা যারা নির্বাচন করছে তাদেরকে দোষ দেওয়া যাবে না। তবে হুম। নির্বাচন থেকে এই যে আওয়ামী লীগের মতো করে যদি কাউকে বাইরে রাখে, অন্যায়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করে, কিংবা আইনগত ভিত্তি না থাকা হুম। সত্ত্বেও রেজিস্ট্রেশন স্থগিত করে রাখে, তাহলে কিন্তু সেই দোষটা যারা করছে তাদের উপর চাপবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য নির্বাচনের অংশগ্রহণ করতে দেবে না, এ কথা কিন্তু হুম। কোনোদিন বলে নাই। জামাতকে এবং নির্বাচনে জামাতকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় না বাংলাদেশ আওয়ামী লীগ, তখন না না, ধানের শীষে জামাত তারা নির্বাচনে অংশগ্রহণ ধানের করেছে শীষে আওয়ামী লীগের নির্বাচন সময়। করেছিল, ধানের শীষে তাদের প্রতীক নিবন্ধন ছিল, জি প্রতীক স্থগিত তাদের থেকে। নিবন্ধন ছিল না, কিন্তু রাজনীতি তারা করেছে। হুম। তারা জামাতে কিন্তু ইসলাম হিসেবে নিবন্ধন রাজনীতি। স্থগিত থাকলে ভোট করবে কি করে তাদের প্রতীকে, তাই না? জামাত ভোট করবে কি করে? না, আওয়ামী লীগ যদি নিবন্ধন স্থগিত থাকে, এখন তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারে যদি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়। হুম। আজকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আবার বলছি যে নিবন্ধন অতীতে স্থগিত যারা থাকলে অংশগ্রহণ কিভাবে করে নাই, অংশগ্রহণ করে? হ্যাঁ। তারা কিন্তু নিজেদের ইচ্ছাতে অংশগ্রহণ করে নাই। কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জোর করে নির্বাচন থেকে দূরে ঠেলে সরে রাখা হচ্ছে। এবং ছিলেন আপনি যে যদি তারা সেই মানে সেই সময় তারা সেই দলগুলো নির্বাচন বর্জন করেছে, আর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া বর্জন হয় না। করেছে, হ্যাঁ, বয়কট কিন্তু করেছে, কিন্তু অংশগ্রহণ করে নাই। সেই যে বর্জন করা বা অংশগ্রহণ না করার যে বিষয়টা বলছেন, সেটি ওই যে একসময় খুব ভাইরাল হল না, যে কেন দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রে, খুশিতে ঠেলায় ঘুরতে দাঁড়িয়ে আছে আর কি এখানে। তো তারাও তো আসলে খুশিতে ঠেলায় আসলে ভোট বর্জন করেন নাই, তারা পরিস্থিতি দেখেই যে যখন সুষ্ঠু নির্বাচনগুলো আসলে হচ্ছিল না, সেটি মানে তখন আবার আন্তর্জাতিক সংস্থাগুলো খুব কিন্তু এই বিষয়ে বলছিল যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না, সেই অবস্থায় তারা বর্জন করেছে। কিন্তু ফলাফল তো একই, তাই না? তাদের দলের ভোটাররা ভোট দিতে পারলো না, এখন যেমন আপনার দলের ভোটাররা ভোট কি অর্থাৎ করবেন বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের সময় যে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয় এবং যে কারণে আপনার হুম। ভাষায় আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে, সেই একই দোষে বর্তমান রাজনৈতিক দল ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই একই ভুল করতে যাচ্ছে, এটাই তো? জি, অনেকেই এবং তেমনটা এটাই বলছে। যদি করে থাকে, তাহলে আওয়ামী লীগকে কেন সরে যেতে হবে এবং কেন এরা এখনো টিকে থাকবে? আপনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা, আপনি বলছেন যে সেটি হলে কি হবে সেটি বলছেন। কিন্তু ধরেন আমি আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ২৪-এর নির্বাচনের পরে বলেছিলেন যে ৭৫-এর পর, আমি কোট করি, ১৯৭৫-এর পর সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে ২৪-এর ৭ই জানুয়ারি। এটি মানে ৭৫-এর পর, অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দীর সবচেয়ে সেরা নির্বাচন তিনি বলছেন যে ২৪-এর ৭ই জানুয়ারি। আর এখন ডক্টর ইউনূস বলছেন শতাব্দীর সেরা নির্বাচন হবে এবারে, সেটা আওয়ামী লীগকে বাদ রেখে। মানে অর্ধ শতাব্দীর সেরা নির্বাচন আপনারা উনি কি করেছিলেন, না শতাব্দীর সেরা নির্বাচন? দুজনেই কি সে সময় ক্ষমতায় ছিলেন বা আছেন? কোন দুজনেই? হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। যখন শেখ হাসিনা বলেছিলেন তিনি ক্ষমতায় ছিলেন, এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলছেন। সুতরাং ক্ষমতায় থাকলে ক্ষমতার চেয়ারটা হুম, একটু হুম। অন্যরকম থাকে, কথাবার্তা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, মানে দোষটা ব্যক্তির না, ক্ষমতার। ক্ষমতার আসলে। আচ্ছা। এবং ডক্টর ইউনূসের মতো লোক দেখেন না কিভাবে ইউনিভার্সিটি গুলোতে যে হাসি খুশি হুম, মুডে হাত নেড়ে পা নেড়ে চোখ নেড়ে কি সুন্দর বক্তৃতা করতো। হুম, উনি এখনো সেই মুডেই আছেন। আর ক্ষমতা থাকার কারণে কখন কি বলেন, তিনি হুম, তো বলেছেন আল্লাহ তাআলা আছে, তার উপরেও কেউ আছে, তাকে সন্তুষ্ট করতে চাই। সুতরাং ক্ষমতায় থাকলে সব কথা ধরা যাবে না। হুম, হুম। এবং ক্ষমতায় থাকলে মানুষ মাথা ঠিক থাকে কিনা যথেষ্ট সন্দেহ আছে। জি। সেটি যেই হোক, সে ডক্টর ইউনূস হোক আর শেখ হাসিনা হোক, ক্ষমতাটা যে ভয়ংকর বোঝা যাচ্ছে। ক্ষমতায় যেই থাকুক না কেন, এই যে আচ্ছা। ট্রাম্পকে দেখেন না,